আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে। কালকে দেখো আমরা আলোচনা করতে করতে কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা নবম অধ্যায়ের উপরে বেশ কয়েকটা টপিক আলোচনার পরে আমরা কিন্তু বেসিক কনসেপ্টে এসেছি এবং বেসিক কনসেপ্টে আমরা এর আগের পর্বে আলোচনা করেছি আমাদের ওই অধ্যায়ের বেসিকের যে অধ্যায়টি রয়্যাল মিলের অধ্যায়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দাবলী নিয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করতে চাই রয়্যাল মিলের অধ্যায়ে আমাদের যে সকল সূত্রগুলো প্রয়োজন সেই সকল সূত্র নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। সবার প্রথমে একটা সূত্র যদি আমরা দেখি সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বা ও এর পরিমাণ নির্ণয় করার জন্য। দেখো আমাকে প্রায় সময় বলবে যে মালিকানা সত্ত্ব বের করো। মালিকানা সত্ত্ব বের করার সূত্র হচ্ছে মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ সাধারণ সঞ্চিতি এবং সেখান থেকে বাদ দিয়ে দিব উত্তোলন। উত্তোলন হতে পারে আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, এই ধরনের জিনিসগুলো আমি বাদ দিয়ে দিব। তাই না? আচ্ছা, এরপরে আমরা যদি দেখি আমাদের 2 নাম্বার সূত্রের মধ্যে ক্রয়, নিট ক্রয় বা প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করতে পারি? মোট ক্রয় থেকে আমরা বাদ দিব ক্রয় ফেরত, বাদ দিব ক্রয়কে হ্রাস করে এমন লেনদেনগুলো, যেমন ক্রয় থেকে ক্রয় ফেরত, তারপর হচ্ছে ক্রয় বাট্টা, পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ, তারপর হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য, এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হয়। আমরা ওই জিনিসগুলো বাদ দিয়ে দিলেই কিন্তু আমার এখানে নিট ক্রয়ের পরিমাণটা বের হয়ে যাচ্ছে। ওকে, এরপরে আমরা আসি 3 নাম্বার প্রশ্নে নিট বিক্রয়। নিট বিক্রয় বের করার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত এবং বাদ দিব বিক্রয়কে হ্রাস করে দেয় এমন উপাদানগুলো, যেমন বিক্রয় বাট্টা, যেমন হচ্ছে মুনাফাবিহীন বিক্রয়, এই জিনিসগুলো আমরা বাদ দিয়ে দিব। ওকে, এরপরে আমাকে মাঝে মাঝে বলতে পারে যে প্রত্যক্ষ খরচ সমূহের পরিমাণ বের করো। প্রত্যক্ষ খরচের পরিমাণ বের করতে বললে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় পরিবহন যোগ আমদানি শুল্ক, মজুরি ও বেতন, কয়লা ও গ্যাস, জলযান ভাড়া, জ্বালানি খরচ, কারখানা সংক্রান্ত খরচ, ডক চার্জ, নগর শুল্ক বা রাত সেলামি যেটাকে আমরা বলি, তারপরে হচ্ছে ড্রয়িং অফিস বেতন, গুদাম ভাড়া এবং কুলির খরচ, এই জিনিসগুলো যদি যোগ করে দিতে আমরা পারি তাহলে কিন্তু আমাদের প্রত্যক্ষ খরচের পরিমাণটা বের হয়ে যাবে। এরপর আমরা যদি আসি 5 নম্বরে পরোক্ষ খরচের পরিমাণ বের করার জন্য বেতন ও মজুরি, তারপরে হচ্ছে রপ্তানি শুল্ক, ভাড়া বা অফিস ভাড়া, কারবারি খরচ বা অফিস খরচ, দপ্তর খরচ, নিরীক্ষা খরচ, অডিট ফি, কমিশন, প্রদত্ত কমিশন, সুদ, প্রদত্ত সুদ, বাট্টা বা প্রদত্ত বাট্টা, শিক্ষানবিশ ভাতা, খাজনা ও কর, সাধারণ খরচ, বীমা প্রিমিয়াম বা বীমা সেলামি, উপযোগ খরচ, আপ্যায়ন খরচ, কুরিন ও অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবচয়, অবলোপন, দস্তুরি এবং ব্যাংক চার্জ। সোজা কথা, প্রত্যক্ষ খরচ বাদে আমার ব্যবসায় অন্য আরো যত খরচ থাকবে সবগুলো খরচকে আমি যদি যোগ করে দিতে পারি তাহলেই কিন্তু কি আমার বের হয়ে যাবে পরোক্ষ খরচের পরিমাণ। পরোক্ষ আয়ের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, শিক্ষানবিশ ভাতা, উপভাড়া, প্রাপ্ত আয়, প্রাপ্ত সুদ, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত প্রাপ্ত কমিশন, অনাদায়ী পাওনা, আদায়কৃত অনাদায়ী পাওনা, এগুলো সবই কিন্তু আমার জন্য পরোক্ষ আয়। অর্থাৎ এই আয়গুলো আমার প্রতিষ্ঠানের মূল অবজেক্টিভ ছিল না, অর্থাৎ আমি এই আয়গুলোই করব, এটা আমার প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল না, তারপর আমি আয় করেছি আর কি। ওকে, মোট ব্যয়ের পরিমাণ যদি বের করতে বলে তাহলে আমরা প্রত্যক্ষ খরচের সাথে পরোক্ষ খরচ যোগ করে দিব, অথবা আমরা যে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা শিখে আসছি সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটা লিখে দিব। তোমার ইচ্ছা, পরোক্ষ খরচের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করবা অথবা সকল প্রকার মুনাফা জাতীয় ব্যয়কে যোগ করে দিবা, তাইলেই কিন্তু তোমার এখানে উত্তরটা বের হয়ে যাবে। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে লেনদেন নাম্বার। ওকে, এরপর আমরা চলে যাব 9 নাম্বার সূত্রে। কি বলা আছে? মুনাফা জাতীয় আয় বের করতে হবে। মুনাফা জাতীয় আয় কিভাবে বের করব? বিক্রয়ের সাথে যোগ করব শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, প্রাপ্ত ভাড়া বা মোট ভাড়া আয়, প্রাপ্ত
শুল্ক, প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, প্রদত্ত ঋণের সুদ, উত্তোলনের সুদ, পুরাতন খবরের কাগজ বিক্রয়, লভ্যাংশ প্রাপ্তি, অনাদায়ী দেনা আদায়, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই জিনিসগুলো আমরা এখানে কি করে দিব? এই জিনিসগুলো আমরা এখানে যোগ করে দিব। তাহলে আমার মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের হয়ে যাবে। ওকে, আবার দেখো মুনাফা জাতীয় আয়ের আরেকটা সূত্র আমি তোমাদের বলতে পারি, সেটা হচ্ছে প্রত্যক্ষ আয়ের সাথে পরোক্ষ আয়টা যোগ করে দিবা, অথবা সকল প্রকার মুনাফা জাতীয় আয়ের পরিমাণটা যোগ করে দিবা। অর্থাৎ আমি কোন সূত্র ব্যবহার করব সেটা নির্ভর করবে আমার প্রশ্নে কি কি উপাদান দেওয়া আছে তার উপরে। আমার প্রশ্নে যেই উপাদান দেওয়া আছে ওইটার উপর বেস করে আমি আসলে আমার সূত্রটা নির্ধারণ করব, তাই না? আচ্ছা, এরপর দেখো আমাদের আরেকটা সূত্র যদি দেখি, চলতি দায়ের পরিমাণ বের করার, বিবিধ পাওনাদার, প্রদেয় বিল, বকেয়া খরচ, অগ্রিম আয়, ব্যাংক জমাতিরিক্ত, দায়ের বকেয়া সুদ, প্রদেয় ভাড়া, প্রদেয় কমিশন, বকেয়া মনিহারি ইত্যাদি যত ধরনের ব্যয়গুলো আছে আমরা এই ব্যয়গুলো যত ধরনের দায়গুলো আছে বা বকেয়া ব্যয়গুলো আছে এগুলো আমি যোগ করে দিলে আমার চলতি দায় বা স্বল্প মেয়াদী দায়ের পরিমাণ বের হয়ে যায়। দীর্ঘমেয়াদী দায় বের করার একটা সূত্র আছে, দেখো ঋণপত্র যোগ যে কোনো একটা পার্সেন্টেজের ঋণ, বন্ধকি ঋণ, এখানে আমি বলতে পারতাম জামানতি ঋণ, এরকম অনেক ধরনের ঋণ আছে। এই সকল ঋণগুলো যোগ করলেই দীর্ঘমেয়াদী দায় বের হয়। মনে রাখা লাগবে ঋণ এটা একটা দীর্ঘমেয়াদী একটা টার্ম, যে কারণে ঋণটাকে আমরা সবসময় দীর্ঘমেয়াদী দায় বলে থাকি। এবার মোট দায় বের করার সূত্র হচ্ছে মূলধনের সাথে দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়। এই জায়গায় আসলে মূলধনটা তখনই ব্যবহার করবো যখন আমার প্রতিষ্ঠানের মোট দায়ের কথা বলবে। দেখো দায়টা দুই প্রকার, একটা বহির্দায় একটা অন্তদায়। বহির্দায় মানে হচ্ছে চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়, আর অন্তদায় মানে হচ্ছে মালিকের মূলধন। ঠিক আছে, তো এখানে কনফিউজড হওয়া যাবে না, প্রশ্ন দেখে বুঝতে হবে কি চাইছে আমার প্রশ্নে। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বললে কি করব? সকল স্থায়ী সম্পত্তিগুলো লিখব। স্থায়ী সম্পত্তি কেনার জন্য যত ধরনের খরচ হয়েছে সেই খরচের পরিমাণটা লিখব। যেমন স্থায়ী সম্পদ ক্রয়, টেলিফোন ও বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়, কৃত যন্ত্রপাতি কার্যোপযোগী করার মেরামত খরচ ইত্যাদি। মূলধন জাতীয় প্রাপ্তিতে এসে কি করব ভাইয়া? মূলধন জাতীয় প্রাপ্তিতে মালিক কর্তৃক ব্যবসায় প্রদত্ত মূলধন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, সরকারি অনুদান, স্থায়ী সম্পত্তির বিক্রয় লব্ধ অর্থ, এই জিনিসগুলো আমরা এখানে লিখে দিব। বোঝা গেছে কথাটা? ওকে, 16 নম্বর প্রশ্নে মোট চলতি সম্পত্তিটা একটু খেয়াল করি। মোট চলতি সম্পত্তি বের করব। হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য বিল, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, সমাপনী মজুত পণ্য, দেনাদার, অব্যবহৃত মনিহারি, প্রাপ্য কমিশন, প্রাপ্য বীমা দাবি, প্রাপ্য ভাড়া, প্রাপ্য সুদ, সুদমুক্ত বিনিয়োগ বা প্রদত্ত ঋণ, এগুলো যোগ করে দিলে আমার চলতি সম্পত্তির পরিমাণ বের হবে। স্থায়ী সম্পত্তি বের হবে, অবচয়যোগ্য সম্পত্তি, অবলোপনযোগ্য সম্পত্তি, সুদযুক্ত বিনিয়োগ যোগ করলে আমার স্থায়ী সম্পত্তি বের হয়। মোট সম্পত্তি বের করার সূত্র হচ্ছে কি? মোট স্থায়ী সম্পদ যোগ মোট চলতি সম্পদ, মোট অসমন্বিত ব্যয় যোগ করলে আমার মোট সম্পত্তির পরিমাণটা বের হয়ে যায়। অস্পর্শনীয় সম্পদ, যে সম্পত্তিগুলোকে আমরা ধরে দেখতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, আনটাচেবল অ্যাসেট যেগুলো আছে সেগুলোকে আমরা বলি অদৃশ্যমান সম্পদ, যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, এই জিনিসগুলা। এরপর সমন্বিত ক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় যোগ সমাপনী মজুত পণ্য। 20 নম্বর সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে, হ্যাঁ অনেক কাজে লাগবে 20 নম্বর সূত্রটা। বিক্রিত পণ্যের ব্যয় বের করার সূত্র ক্রয় যোগ প্রারম্ভিক মজুত পণ্য বাদ প্রত্যক্ষ খরচ সমূহ বাদ সমাপনী মজুত পণ্য, তাই না? তাহলে 21টা সূত্র আলোচনা করলাম। মনে রাখবা এই সূত্রগুলো তোমার জন্য সর্বোচ্চ, সবগুলো সূত্র তোমার অঙ্ক করার জন্য প্রয়োজন নাই, বইতে আছে। যখন যেই সূত্র লাগবে তুমি যেন পট করে নিয়ে নিতে পারো, এই জন্য এতগুলো সূত্র দিয়ে দেওয়া। এবং এর মধ্যে অনেকগুলো সূত্র আছে যেটা আমরা বিগত অধ্যায়গুলোতে পড়ে আসছি। অর্থাৎ মালিকানা সত্ত্ব বের করার সূত্র নবম অধ্যায়ও যা, চতুর্থ অধ্যায়ও তা, ষষ্ঠ অধ্যায়ও তা, দ্বিতীয় অধ্যায়তেও তা। চলতি সম্পদ মানে কিছু কিছু সূত্র আছে কমন, এটা সব জায়গাতেই আছে, ওই সূত্রগুলো এখানে আছে। আমি চাচ্ছি আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইটা থাকবে হাইয়েস্ট। অর্থাৎ তুমি এই বইটা একবার নিয়েছো মানে তোমার জিম্মা ইজি অ্যাকাউন্টিং বইয়ের, এটা আমরা বুঝবো তোমাকে দিয়ে কিভাবে ভালো ফলাফল করাইতে হবে, তার সর্বোচ্চটা চেষ্টা আমরা ইনশাল্লাহ করব। তার সর্বোচ্চটা চেষ্টা ইনশাল্লাহ আমরা সবাই মিলে করব। তাহলে ভাইয়া এই সূত্রগুলো একটু মুখস্থ করে রাখো,
একটু চোখের দেখা দেখে রাখো যেন সামনের দিকে অঙ্ক করতে গেলে তোমরা এই সূত্রগুলো সবাই ব্যবহার করতে পারো। তাহলে ভাই আজকের এই ক্লাসটি আমি এখানেই শেষ করছি। যারা যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।